দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের এরই মধ্যে সংসদ বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে উঠেছে, ঘটেছে ওয়াকআউটের ঘটনা, অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা আমরা প্রায় দেখছি। সরকারি দল বিএনপিকে কোণঠাসা করতেই কি জামাত এনসিপি এই ধরনের অধিবেশনের মধ্যে প্রশ্ন উত্থাপন করছে? কি হতে যাচ্ছে সংবিধান সংশোধন পরিষদ অথবা অন্তর্বর্তী সরকারের জারি করা যে অধ্যাদেশগুলো রয়েছে সেই অধ্যাদেশগুলোর ভাগ্যে? রাজনীতির এইসব আলোচনার ভিড়ে সাধারণ মানুষের জীবনের খুব প্রয়োজনীয় যে বিষয়গুলো যেমন জ্বালানি তেলের সমস্যা বা হাম বৃদ্ধির ফলে যে সমস্যা তৈরি হচ্ছে সাধারণ মানুষের, সেসবের সমাধান আমরা সংসদে দেখতে পাচ্ছি কিনা? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। সংসদ কি আমাদের কথা বলছে? আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সিলেট আ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর শাহাবুল হককে। আর তার সঙ্গে আজকে আপনাদের সাথে আছি আমি শামসুজ্জোহা। দর্শক সরাসরি চলে যাচ্ছে আজকের আলোচনায়। সংসদকে আমাদের কথা বলছে। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর শাহাবুল, আপনাকে স্বাগত। প্রথমে যেটি জানতে চাই সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে মানে ঠিক এর আগের ১.৫ বছরে আমরা প্রায় ১৩৩ টি অধ্যাদেশ জারি করা হয়েছে। তার মধ্যে গণভোটের মতো খুবই গুরুত্বপূর্ণ, দুর্নীতি দমন কমিশন দুদকের ক্ষমতা বাড়িয়ে করা অধ্যাদেশ, গুম প্রতিরোধ করা অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন সহ অনেকগুলো অধ্যাদেশ রয়েছে। এই ১৩৩ টি অধ্যাদেশের আপনি বিস্তারিত জানেন, অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এই অধ্যাদেশগুলোর আসলে ভাগ্যে কি ঘটতে যাচ্ছে? ধন্যবাদ। এখানে দেখা যাচ্ছে যে গত প্রায় ডক্টর ইউনূস সরকারের আমলে যে অধ্যাদেশগুলো এসেছিল, এখানে বলা হয়েছিল যে সংবিধানের যে আমাদের যে রুলস এর ভিতরে আছে যে সংবিধান শুরু হওয়ার ৩০ দিনের মাঝে জি। এগুলো যদি পার্লামেন্টে এপ্রুভ না হবে, পাস না হয়, বাকিগুলো এমনিতে অকার্যকর হয়ে যাবে। সংসদ শুরু হওয়ার পরে? সংসদ শুরু হওয়ার পর থেকে। এখন যেটা দেখা যাচ্ছে যে সরকার ইতিমধ্যে বলেছে যে সরকার থেকে এবং একটা আলাদা একটা কমিটিও কিন্তু গঠন করা দেয়া হয়েছে যে ১৩ সদস্য বিশিষ্ট এবং তারা সেখানে ৯৮ টি মূলত এগুলো কারো কোনো ডিবেট নাই এবং ২০ টাতে দেখা যাচ্ছে যে নোট অফ ডিসেন্ট জামাত ইসলাম দিয়েছে। ৪ টিতে এগুলো তারা আনছে না, মানে এগুলো একদমই বলা চলে যে যে ওগুলো কোনো বিল হিসেবে আসছে না বা কোনো আইন হিসেবে আসবে না এবং কিছু আছে ১৫টা মতো আছে যে সেগুলো তারা আরেকটু ফার্নিশ আমি যে মানে অধ্যাদেশগুলোর নাম বলেছি সেগুলো সহ মোট ১৬ টি অধ্যাদেশের কথা বলা হচ্ছে, যেটি এখনই উত্থাপন করা হচ্ছে না। অর্থাৎ ১০ই এপ্রিলের মধ্যে যদি এগুলো উত্থাপন করা না হয় তাহলে কার্যকারিতা হারাবে। ইয়েস। তো এখন দেখা যাচ্ছে এই ১৬টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ছিল। ফর এক্সাম্পল যে আমি যদি বলি সেটা হচ্ছে দুদক বা এরকম যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে বা মানবাধিকার কমিশন বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আসে, এগুলো তো অ্যাকচুয়ালি বিএনপি, আওয়ামী লীগ, জামাত কোনো ইস্যু না। এগুলো তো আমাদের যদি গণতন্ত্রের জন্য আমরা যদি বলি বা সুশাসনের জন্য বলি, এগুলোকে অবশ্যই শক্তিশালী করতে হবে। এগুলো শক্তিশালী করার অন্যতম একটা বিষয় হচ্ছে এখানে কারা নিয়োগ পাচ্ছে এবং স্বাধীনভাবে নিয়োগ দেয়া। এখন মিস্টার এক্স আমার লোক, মিস্টার ওয়াই তার লোক, এভাবে যদি নিয়োগগুলো হয় এবং সে আগের সেই ১৭ বছর যেগুলো হয়েছে সেভাবেই যদি এগুলো চলতে থাকে তাহলে তো এত মানুষ ২০২৪-এর ৫ই আগস্টে এত মানুষ মারা গেল, এত মানুষ আহত হলো, তার জন্য তো এগুলো হয়নি। এগুলো দুঃখজনক যে এগুলো নিয়ে এখন আবার কথা বলতে হচ্ছে। সরকার ধরেই নিয়েছিল যে সবগুলো অধ্যাদেশ উইদাউট এনি মানে কোনো ছাড়াই এগুলো অ্যাপ্রুভ হবে, বাট এগুলো নতুনভাবে আবার আসছে এবং সেক্ষেত্রে যেটা দেখা যায় বিশেষ করে মানবাধিকার যে বিষয়, গুমের বিষয়টা, গুমকে বলা হচ্ছে যে একটি সেন্সিটিভ ইস্যু এবং এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা ইস্যু এবং গুমের তদন্ত শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের বিরুদ্ধে গুমের উইদাউট পারমিশন, তাদের বিরুদ্ধে সরকারের অনুমতি ছাড়া তাদের বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত করা যাবে না। এই বিষয়গুলো তো দুঃখজনক আমি বলবো। বিশেষ করে গত ১৭-১৮ বছরে প্রায় ৯০০-র উপরে শুধুমাত্র গুম কমিশনেই রিপোর্ট হয়েছে। ৯০০ না আরো বেশি। তাহলে এতগুলো মানুষ যে গুম হলো তাদেরকে কি বলে আমরা ডাকবো? বিশেষ করে ইলিয়াস আলী, তারপরে সাজ্জাদ সুমন বা অন্যান্য যারা আছে যারা ইতিমধ্যে গুম হয়েছে এবং তারা ফিরে আসেনি, তারাও তো এগুলো শুনে হাসবে যে আমরা কিভাবে মৃত্যুবরণ করলাম, আমাদেরকে পাওয়া যাচ্ছে না এবং তাদের পরিবার যারা আছে তারাও তো কষ্ট পাবে যে তাদেরকে কিভাবে ডাকা হবে। এবং এর সাথে যে বিষয়, অনেকগুলো বিষয় আছে, বিশেষ করে ধরুন যে ইলিয়াস আলীর ওয়াইফ, সে বলেছে, পার্লামেন্টে বলেছে যে ইলিয়াস আলী কোথায়। এটা ইলিয়াস আলীর ওয়াইফের মুখ থেকে বিষয়টা কেন আসতে হবে? এটা তো তার দলের এবং অনেক লোক এবং মিস্টার সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে ঠিক আপনার কি মনে হয় যে দলটি এখন সরকারি দল এবং
2/3 মেজরিটি নিয়ে এর আগে তারা আসেনি। এত সক্ষমতা থাকা সত্ত্বেও সংসদে তারা এই অধ্যাদেশগুলো বিশেষ করে গুম প্রতিরোধ করা অধ্যাদেশ নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, কথা বলছেন। সেটিতে তারা মানে হাঁ করছে না কেন? অ্যাকচুয়ালি দেখেন যখন একটি দল 2/3 মেজরিটি নিয়ে আসে তখন তারা তাদের শক্তিটা সবসময় কনসলিডেট করতে চায়। তারা চায় আরো শক্তি ফিরে পেতে বা আরো শক্তিশালী জি। অবস্থায় তারা যেতে চায়। এবং যার ফলশ্রুতিতে তাদের জন্য যেটা সুবিধা হচ্ছে তারা সেই বিষয়গুলো দেখাচ্ছে নিয়ে আসছে। যেটা তাদেরকে আরো শক্তিশালী করবে সেই অধ্যাদেশগুলোই তারা বিলে বা আইনে রূপান্তরিত করছে। বাট যে অধ্যাদেশগুলো দেখা যাচ্ছে যে না তাদেরকে উইক করে ফেলতে পারে বা ফর এক্সাম্পল যে গুমটা যেটা বলছে যে সেনসিটিভ ইস্যু এটা দেখা যাচ্ছে যে ইতিপূর্বে যেটা হয়েছে। এখন যদি এই গুমটা যদি আবার বাইরে এ ধরনের সাউন্ড যায় বাংলাদেশকে ইমেজ ক্রাইসিস এ পড়তে পারে সেই প্রেক্ষিতে হয়তোবা এটা করছে। কিন্তু প্রতিরোধ করা অধ্যাদেশকে আইনে পরিণত করলে কি আসলে মানে বাইরে নেগেটিভ কোনো আওয়াজ যাবে? না এটা আমরা বোঝার চেষ্টা করছি। আচ্ছা। যেহেতু সরকার পক্ষ থেকে বলছে খুব সেনসিটিভ আচ্ছা, হ্যাঁ। সেনসিটিভ ইস্যু, স্পর্শকাতর বিষয়। স্পর্শকাতর বিষয় হিসেবে বলা হচ্ছে। কিন্তু গত ১৭ বছর তো এই যে মায়ের ডাকের সুমনের মায়ের কান্নার সাথে কে কান্না করেনি? হুম। এবং যারা গুম হয়েছে তাদের যে বাচ্চাগুলোর কান্নার সাথে কারা সফট হয়নি? কাদের চোখের পানি পড়েনি? এতো গুম নিয়েই তো এত ঘটনা। এবং এর ফলশ্রুতিতে আওয়ামী লীগ এক ধরনের সুবিধা পেয়ে যাবে যে আমাদের সময় তো গুম হয়নি। সরকার তো গুমকে সংজ্ঞায়িতই করতে পারছে না এবং গুম কমিশনই তো হচ্ছে না। মানে সবকিছু মিলে দেখা যাচ্ছে যে এটা আসলে ওইভাবে যায় না। গত ১৭ বছর এত আন্দোলন সংগ্রামে এত মানুষ মারা গেল, এত মানুষ গুম হলো এবং তার যে জুলাই একটা ২০২৪ এর ৫ আগস্ট আসলো। তারপরে এ ধরনের একটা অবস্থা সৃষ্টি হবে এটা আসলে আনএক্সপেক্টেড। এবারে আসি ৪ টি অধ্যাদেশ রহিত করার সুপারিশ করা জি। হয়েছে। তার মধ্যে রয়েছে জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ, যেটিতে অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান বলা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ। আরেকটি হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ ২০২৬। আ এইটি আসলে সুবিধা বা অসুবিধা আসলে কি না, হতে পারে এটার? এখন দেখেন একটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে এ যে সুপ্রিম কোর্টের যে বিচারক নিয়োগের যে অধ্যাদেশ যেটা ছিল যে ৭ সদস্যের একটি কমিটি হবে এবং প্রধান বিচারপতির হুম, নেতৃত্বে সেখানে আ সুপ্রিম কোর্টের একজন বিচারপতি থাকবেন, তারপরে অ্যাটর্নি জেনারেল থাকবেন, তারপরে প্রধান বিচারপতির একজন প্রতিনিধি হুম, থাকবে। এই যে এভাবে একটা ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি করলে এবং তাদের মাধ্যমে বিচারপতি নিয়োগ হবে। অতীতে তো বিচারপতি বিভিন্নভাবে নিয়োগ হয়েছে এবং বিভিন্ন অভিযোগ বিচারপতিদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধেই অনেক হুম, ধরনের অভিযোগ ছিল আ বা এই বিষয়গুলোর জন্যই তো আমরা দেখলাম যে এ ধরনের একটা বড় একটা ৭ সদস্যের একটা কমিটি গঠন হবে এবং সেখানে যারা যোগ্য তাদেরকেই বিচারপতি হিসেবে নিয়োগ দেবে। বাট সেটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল যেটা হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না এবং যার ফলশ্রুতিতে হবে আগের ধারায় আমরা ফিরে যাচ্ছি। হুম। আগের ধারায় ফিরে যাচ্ছি যে যোগ্যতা অযোগ্যতা দেখব না, কে কোন দল করে বা কার তো খাতিরের লোক, গ্রুপের লোক এই বিষয়গুলো দেখে আমরা বিচারপতি নিয়োগ দেব। এবং তার মানে যেটা হচ্ছে আমি এটাকে আমার কব্জায় রাখতে চাচ্ছি, আমার নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছি। আগামী যতদিন আমি ক্ষমতায় থাকি এটাকে আমি ব্যবহার করব। এই যে একটা বা এই যে একটা আ মতামত এই বিষয়গুলো তো আমি বলব যে গণতন্ত্রের জন্য মোটেই কোনো শুভকর কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না। এবং এটা যদি আমরা ফেয়ার করতে পারতাম হুম, তাহলে এবং মাজদার হোসেন যে মামলার যে বিষয়টা ছিল যে একটি স্বাধীন বিচার ব্যবস্থা সেটা যদি আমরা করতে পারতাম অবশ্যই সেটা তো অনেক ভালো কিছু। কিন্তু এখন যেটা ওকে। হচ্ছে সেটা তো খুব একটা ভালো কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না আরকি। এবারে সেই জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ এটা নিয়ে বৈঠক ডাকা নিয়ে জামায়াত ইসলামী, এনসিপি বারবার চাপ দিচ্ছে। তারা বসতে চায় এবং তারা সেই সময়টা চাচ্ছে কিন্তু বিএনপির পক্ষ থেকে ওইভাবে সাড়া দেয়া হয়নি। এখন পর্যন্ত সংসদে এই আলোচনাটাই দেখেছি উত্তাপ ছড়িয়েছে। আপনি দেখেছেন। তো আমার প্রশ্ন এখানে এইরকম যে জামায়াত ইসলামী এবি পার্টির পক্ষ থেকে যে সমস্ত কথা বলা হচ্ছে তারা মাঠে আন্দোলন নিয়ে যাবে সাধারণের কাছে। সেটা কি খুব আর্লি হয়ে যাচ্ছে নাকি সেই পরিবেশ তৈরি হয়ে গেছে? না এখন নির্বাচন হচ্ছে জাস্ট ১.৫ মাস মতো নির্বাচন হুম, হলো। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হুম, হলো। এবং ১২ই মার্চ সম্ভবত হুম, আমরা দেখলাম যেটা যে সংসদ জি, বসলো। তা এই সময়টায় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তারা বারবার বলছেন যে জুলাই হুম, সনদ নিয়ে একটা সিদ্ধান্তের বিষয় বা কিভাবে এটাকে হুম, পার্লামেন্টে আলোচনা করা যায় এবং সরকার দলের পক্ষ থেকেও কিন্তু এই হুম, বিষয়টা কিন্তু বারবার আমরা দেখছি যে এটা বিভিন্নভাবে যে আমরা জুলাই সনদ বাস্তব অক্ষরে, অক্ষরে পালন করব এই বিষয়টা বলছে। হুম, অন দ্য আদার হ্যান্ড জামাত এবং এনসিপি তারা বারবার এই বিষয়টা চেপে ধরার চেষ্টা করছে যে না এই বিষয়টা এখনই আনতে হবে। এই বিষয়টা এপ্রুভ করতে হবে। এই বিষয়টা কিন্তু আসছে। যার ফলশ্রুতিতে একটা আবহাওয়া তৈরি হয়েছে এবং জামাত এবং এনসিপি সরাসরি বলছে যে তারা
বিএনপিকে দোষারোপ করছে এবং হুম। তারা বলছে যে জনগণের সাথে এক ধরনের প্রতারণা, যার ফলশ্রুতিতে তারা সরকারকে একটি চাপে রাখার জন্য মূলত, হুম। এবং চাপে রাখার জন্য বলতে হবে, চাপে কিছু রাখার জন্য কর্মসূচি তো দিয়েছে। কিছু কর্মসূচি দিয়েছে এবং কিছু কর্মসূচি তারা পালন করবে আরকি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা অ্যাকচুয়ালি যে মাঠ দখল বা তারা একটা সরকারের উপর একটা চাপ সৃষ্টির একটা কৌশল তারা নিয়েছে। হুম। এইটা একটা নাম্বার 1 এবং নাম্বার 2 যেটা বিএনপির পক্ষ থেকে, যেটা বিএনপি হচ্ছে যেটা হচ্ছে যে বিএনপি বলছে কিন্তু যে আমরা সবগুলো অক্ষরে, অক্ষরে পালন করব। বাট এখানে যেটা দেখছে যে যেমন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা সুপ্রিম যে অধ্যাদেশ বাতিল আরকি। যেটাকে আমরা বললাম আরকি ৪ টা অধ্যাদেশ যে আনছে না আরকি। এর ভিতরে তো বিচারপতিদের একটা আছে। হুম। আরেকটা আছে ধরেন যে সচিবালয়ের যে আ হুম। সচিবালয়ের যে বিষয়টা আছে আরকি। হুম। যেটা বলা হচ্ছে যে সচিবালয় সংশোধন সচিবালয়, অধ্যাদেশ। হ্যাঁ, এটা কিন্তু বিএনপিরই কিন্তু আমরা যদি দেখি বিএনপির ৩১ দফা ৯ দফায় কিন্তু এটা স্পষ্টভাবে বলা আছে। তো এই বিষয়গুলো যখন তারা দেখছে যে না বিএনপির যে ৩১ দফা সেখানে তো এই বিষয়গুলো আছে। বিএনপি সেগুলোই বাতিল করে দিচ্ছে। যার ফলশ্রুতিতে তারা এগুলো মাঠে নিয়ে যেতে যাচ্ছে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে দেখো এত মানুষ মারা গেল, এত কিছু হলো, যে সংস্কার যে বিষয়গুলো না, সবাই কিন্তু সেই যে মাঠে যাওয়ার কথাটা বলছে জি। সেটা খুব বেশি আর্লি হয়ে না যাচ্ছে না? মানে ওইটা আমি সরকারের বলছি। অধিবেশন এখনো বসেইনি। মানে একটা অধিবেশন শেষ হয়নি, এখনো চলছে। না ওইটা আমি বলছি, যেটা হচ্ছে যে এটা সরকারকে একটা চাপে ফেলার একটা কৌশল তারা গ্রহণ করেছে হুম। এবং সামনের দিনগুলোতে যাতে এইটা নিয়ে যাতে আলোচনায় আসে, সরকার যাতে এটা একটা ইতিবাচক মনোভাব পোষণ করে এবং এই বিষয়গুলোর জন্য। এবং অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিএনপি কিন্তু অনর এই বিষয়টা। কারণ বিএনপির তো 2/3 মেজরিটি আছে। বিএনপির মেজরিটি ছাড়া তো বিএনপির যদি যেটা চাবে সেটাই তো হবে। এর হুম। বাইরে তো কোনো কিছু হওয়ার নাই। তো এখন মাঠে একটা প্রেশার তারা গ্রুপ হিসেবে তারা খুব স্ট্রংলি সংসদে দেখাতে যাচ্ছে। নতুন বসছে, আমরা একটা নতুন সংসদ পেলাম, নতুন বিরোধী দল, নতুন আ বিএনপির আগে সরকার গঠন করলেও এত বড় অ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবারই ১ম। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় সংসদের যে বন্টন, যেটি নিয়ে এক ধরনের অভিযোগ তুলেছে অলরেডি এনসিপি যে তাদেরকে কথা বলতে সেই রকম ফ্লোর দেওয়া হয় না। আপনার কি সেটা মনে হয়? সংসদীয় যে বিধি, সরকারি দলের যারা বলছেন তাদের প্রশ্নোত্তর পর্ব বা পয়েন্ট অফ অর্ডার, এই সবকিছুর বিবেচনায় আপনার কাছে এই কয়দিনে কেমন মনে হয়েছে যে যথেষ্ট সুবিচার করা হচ্ছে না, যে অভিযোগ তোলা হচ্ছে এটা যৌক্তিক? আ এখানে দেখেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু 74% পার্লামেন্ট মেম্বার কিন্তু নতুন। হ্যাঁ। এবং এখানে যে পার্লামেন্টের ভাষা বিভিন্ন সময় ব্যবহার করা হচ্ছে বা যেভাবে উত্তেজনাকর একটা পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে, তো এখানে তো অভিজ্ঞতার একটা ঘাটতি আছে। হুম। এবং যে পয়েন্টে কথা বলার দরকার বা যে পয়েন্ট অনেকগুলো শিখার এখন অনেক কিছু আসলে বাকি। এটা তো অনেক বিগ একটা প্রসেস, লম্বা একটা, এবং হুম। একদিন তো আর পার্লামেন্টারিয়ান হওয়া যায় না। হুম। শুধু একটু সংবিধান পড়লাম বা কিছু কার্যপ্রণালী পড়লাম, এটা তো সময় লাগে আস্তে ধীরে। হুম। তো যার ফলশ্রুতিতে এখন যেটা দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে কই সবাই তো কথা বলতে পারছে। বিরোধী হুম। দল কথা বলতে পারছে। তারপর অন্যান্য যারা আছে তারাও কথা বলতে পারছে। এনসিপির যারা বলছে তারাও তো কথা বলতে পারছে। হুম। এগুলো তো আমরা তো দেখছি, সরাসরিতে দেখছি, মিডিয়াতে আসছে, তারপর সোশ্যাল মিডিয়াতে আসছে। এগুলো তো কথা বলতে পারছে। মানে সরকারি টেলিভিশন সহ অফকোর্স অন্যান্য মিডিয়াও আমার দেখাচ্ছে। কাছে তো মনে হচ্ছে যে কথাগুলো আসছে। এখন তারা যে অভিযোগগুলো করছে যে তাদের কথা বলতে দিচ্ছে না বা কথার সময় কম দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে না যে এরকম, তো মনে হয়নি যে এরকম। ইতিমধ্যে ২ বার আমরা দেখি যে তারা ওয়াকআউট করেছে। ওয়াকআউট তো বাংলাদেশের পার্লামেন্টারি ইতিহাসে চল বহুবার, আছে, হ্যাঁ। হ্যাঁ, এটা তো আছেই। এই বিষয়টা নিয়ে তো এবারে আসি বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে, তারা বলছেন যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। সরকার মানে বিএনপি। আবার বলা হচ্ছে বিএনপি গণভোটের আদেশ মানতে চায় না। এটা ইসলামী ছাত্র শিবিরের একটা সেমিনারে এই মানে প্রায় সবগুলো বক্তাই এই অভিযোগটা করেছেন। আবার জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি বলছেন যে বিএনপির কথায় কাজে মিল নাই। অর্থাৎ নির্বাচনের আগে যা কথা বলেছিল আর এখন যার সেটাতে মিল নাই। তার অভিযোগ এটি। জামাতের আমির বলছেন যে সংসদে সমাধান হচ্ছে না জন্য এটা আমরা মাঠে যাব, অর্থাৎ সাধারণ কাছে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে যে এই দলগুলো এনসিপি, জামাত, এবি পার্টি এরা সবাই বা শিবির তো ইসলামী আ দলেরই অংশ। তারা কি আসলে মাঠে যাচ্ছে? মানে এবং সেইটা মুভমেন্টটা দেখে আপনার না, কেমন এই যে বিএনপির যে একটা ধীরে চলা প্রসেস যে না তারা করছে বা নাকি বিএনপি তারা এটা হতে দিচ্ছে? না বিএনপি হতে দিচ্ছে বিষয়টা সেটা না। এখন একটা প্রসেস, বিএনপির তো একটা পরিকল্পনা আছে অবশ্যই, যেটা তারা কি করবে, জুলাই সনদটা তারা কি করবে। তারা যদি হুম। বলছে জুলাই সনদ আমরা অক্ষরে, অক্ষরে পালন করব এবং যে বিষয়গুলো তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো বাদে। হুম। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই যে কিছু অধ্যাদেশ যেগুলো প্রয়োজন ছিল, অত্যন্ত গুম কমিশন, তারপরে সচিবালয়, তারপরে সুপ্রিম
সুপ্রিম কোর্টের যে বিচারক নিয়োগ, এই বিষয়গুলো তো ইম্পর্টেন্ট বিষয় ছিল। যখন এগুলো দেখছি যে সরকার এই বিষয়গুলোতে হাত দিচ্ছে না বা এই বিষয়গুলো আইন হিসেবে আনছে না, তখন তাদের মনে একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে, যারা সরকার মানে তাহলে জুলাই সনদ মনে হয় বাস্তবায়ন করবে না। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে গণভোটের যে বিষয়টা, সেটাও কিন্তু সরকার কিন্তু আনছে না, কিন্তু গণভোটের যে, তাই মানুষের মনে এভাবে একটা সন্দেহ তৈরি হয়েছে। বাট এখন সরকারের পক্ষ থেকে সেটা ক্লিয়ার করতে হবে যে সরকার একটা রোডম্যাপ দরকার, কিভাবে তারা এটা বাস্তবায়ন করবে। সংবিধান সংস্কার পরিষদের যে কমিটি সেখানে আরেকটি মানে দ্বিতীয় আরেকটি সংসদ সদস্য হিসেবে ছাড়াও আরেকটি শপথ নেওয়ার বিষয় ছিল। সেটাতে আপনি জানেন যে বিএনপির কেউ শপথ নেননি, জি, স্বতন্ত্ররাও নেননি, নিয়েছেন কেবলমাত্র এনসিপি, জামাত জামাত ইসলামী সহ ৭৭ জন। এখন এই যে কেউ কেউ নিয়েছেন, কেউ কেউ শপথ নেননি, এটাই কি বাধা হয়ে দাঁড়াচ্ছে? এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা তো এই ডিসিশনটা কিন্তু কম্বাইনলি আসেনি। আমরা যেটা দেখবো। এটা কিন্তু যে যে ঐকমত্য কমিশন যেটা সেখানে কিন্তু এই ডিসিশনটা কিন্তু ওই সময় কিন্তু ক্লিয়ারলি আসেনি। এটা আসছে পরে। যার ফলশ্রুতিতে বিএনপি ওই সুযোগটা নিয়েছে। বিএনপি ওই সুযোগটা নিয়েছে যাতে তারা একটা ফ্লেক্সিবল পজিশনে থাকতে পারে। অন দ্য আদার হ্যান্ড যে জুলাই সনদের ব্যাপারে তো খুব স্ট্রং ভূমিকায় ছিল এনসিপি, এবং যেমন তারা চাচ্ছিল যে যেভাবে হোক এটা হোক। এখন বিএনপি এটা একটু সময় নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে আরকি। আমরা এখন পর্যন্ত যে দুটো বিষয় আলাপ করেছি, একটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়ের অধ্যাদেশগুলো বাস্তবায়ন। সেটাও আমি খুব একটা ইতিবাচক মনে হচ্ছে না, আপনার কথা শুনে যেটা মনে হলো। আরেকটা যে জুলাই সনদ, সেটির বিষয়ে এক ধরনের দ্বন্দ্ব আছে। এক ধরনের পারস্পরিক মানে পারফেক্ট। মানে একটা অবস্থানটা এক মানে রেখায় নেই। এখন আপনার কাছে মনে হয় কিনা যে সংসদের অধিবেশনে মানুষের দৈনন্দিন প্রয়োজনগুলো বেশি জরুরি? যেমন জ্বালানি তেলের সংকট বা হামের জন্য শিশুরা কাতরাচ্ছে, অনেক জায়গায় মারা যাচ্ছে। এই সমস্ত দুশ্চিন্তাগুলো, বিদ্যুতের সমস্যা, এগুলো মোকাবেলার আলোচনাটা আপনি সংসদে বেশি দেখতে চান? নাকি জুলাই সনদ, তারপরে অধ্যাদেশের পরিণতি, ভাগ্য নির্ধারণ, সেই আলোচনাগুলো? হ্যাঁ, এখানে তো বিষয়টা ওইটা না যে কোনটা আগে কোনটা পরে। জুলাই সনদের বিষয়গুলো তো আমাদের দৈনন্দিন জীবনেরই। বিচারকদের নিয়োগ, তারপর ধরুন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা তারপর অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলো তো একটা পর্যায়ের পরে এখানে আসছে। এবং এখন তো আমি মনে করি যে দুটোই আলোচনা হওয়া উচিত। দুটোই আসা উচিত। পার্লামেন্ট তো শুধু তো যে ওয়ান সাইডেড হবে বা একটা বিষয় নিয়ে আলোচনা হবে তা তো না। এখানে ৩০০ জন সদস্য যেকোনো বিষয় নিয়ে আমরা দেখলাম যে কেউ জিজ্ঞেস করছে তার বন্যার অবস্থা কি, বা এখন তেলের কি পরিমাণ সংকট আছে দেশে। বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা আসছে কিন্তু প্রতিদিন। এজ ওয়েল অ্যাজ কিন্তু জুলাই সনদের বিষয়গুলোও নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে, বা সরকার দলের পক্ষ থেকে কিন্তু কথাগুলো বলছে। যার ফলশ্রুতিতে বিষয়টা এরকম না যে এখন যে ফুয়েলের সংকট আছে, বা এই যে স্কুল ৩ দিন বন্ধ থাকবে, ২ দিন খোলা থাকবে, এই যে এই ক্রাইসিসে, তারপরে হামের ইস্যু আছে। এই বিষয়গুলো তো আছে। বিষয়গুলো আমি মনে করি দৈনন্দিন যে বিষয়গুলো, এই বিষয়গুলো পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত। এবং এজ ওয়েল যেভাবে হচ্ছে যে মন্ত্রীদের কাছে যে প্রশ্ন করছে বা এই করছে, বিগত বছরগুলোতে কিন্তু আমরা এই যে গত ১ মাস যাবৎ পার্লামেন্ট চলছে, যে ধরনের যে একে অপরকে প্রশ্ন করছে, মন্ত্রীরা আনসার করছে, এবং কিন্তু প্রশ্নোত্তর পর্ব তো আমরা দেখেছি আগে। জি। না, কিন্তু এইভাবে এতটা লাইভলি আমার কাছে এতটা লাইভলি আমার কাছে মনে হয় না। আচ্ছা। এবং মানুষ এখন আগের চেয়ে যেহেতু এত বড় একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গেছে, মানুষ সবার কাছে শুনতে চায়, জানতে চায় যে নতুন বাংলাদেশে তারা কিভাবে রোলগুলো প্লে করবে। যার ফলশ্রুতিতে সকলেই খুব ইন্টারেস্টেড এই বিষয়গুলো জানার জন্য যে দৈনন্দিন বিষয়ে সরকার কি বলে। এজ ওয়েল অ্যাজ জুলাই সনদ নিয়ে তো মানুষের অর্থাৎ আপনি মনে করছেন যে স্বতঃস্ফূর্ততা অফ আছে। কোর্স, জি আমি অবশ্যই। একটু সংসদের ভেতরের ২-১ টা প্রসঙ্গ আনতে চাই। আপনি জানেন রুমিন ফারহানা সম্প্রতি একটা বিচার চেয়েছেন। তিনি সরাসরি সংসদেই বলেছেন যে রুমিন ফারহানা নিজে এবং প্রতিমন্ত্রী পুতুল, তারা ২ নারীকে আরেক সহকর্মী সংসদ সদস্য জনসমক্ষে একটি ওয়াজ মাহফিলের মধ্যে বক্তা হিসেবে তিনি মানে এভাবেই উল্লেখ করেছেন যে কুৎসিত কদাকার ভাষায় তাদেরকে আক্রমণ করা হয়েছে। তিনি তার একটা বিষয়টি উত্থাপন করেছেন এবং বিচারই দাবি করেছেন সরাসরি। আমার প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তিকে সহজেই আইডেন্টিফাই করা গেছে। তিনি আমির হামজা। তিনি ইসলামী বক্তা এবং সংসদ সদস্য এবারের। এতে এখন তৈরি হচ্ছে যে এই বিষয়টি সংসদে আসলে তোলার সঙ্গে, সঙ্গে আপনার কি মনে হয় না যে নারীরা সংসদ সদস্য বলেই রুমিন ফারহানা এটা সংসদে উত্থাপন করতে পারলেন? ইসলামী বক্তাদের এই ধরনের আচরণ আগেও দেখা গেছে এবং সেটার আসলে সামাজিকভাবে খুব একটা অসুবিধা হয় না তাতে। এই বাস্তবতাটাই কি প্রকাশ পেল? না, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রুবিন ফারহানা একজন ফিমেল, এবং তাদের উপর যে এ ধরনের অভিযোগ করেছেন, সেটারই তিনি একটি প্রতিবিধান বা একটি চেয়েছেন আরকি। সংসদের স্পিকারের কাছে তিনি বলেছেন যে এটা বিচার দিয়েছেন। তো এখানে যেটা হচ্ছে যে মিস্টার
আমির হামজা। আমির হামজা, ওনার বিরুদ্ধে কিন্তু আগেও এ ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ বিষয় ছিল। আমি মনে করি যে তার দল থেকে এ বিষয়ে তাকে সতর্ক করা উচিত এবং পার্লামেন্ট থেকেও তার ব্যাপারে সতর্ক করা উচিত। অ্যাটলিস্ট যে এই ধরনের কথাবার্তা, যে পার্লামেন্টের একজন সদস্যের ব্যাপারে অন্য একজনের ব্যাপারে কথা বলেন, পার্লামেন্টের একজন এটা কি দল থেকে করতে পারে? পার্লামেন্ট কি করতে পারে? সংসদ? পার্লামেন্ট তাদেরকে সতর্ক করে দিতে পারে যে আরেকজন কলিগের ব্যাপারে বা আরেকজন পার্লামেন্টের সদস্যের ব্যাপারে কি কারণে এই ধরনের কথাবার্তাগুলো আসবে। এটা একটা হওয়া উচিত আরকি। অ্যাটলিস্ট একটা সতর্ক করা উচিত। যদিও সংসদ নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আপনার কি মনে হয় না যে এবারে নারী এমপি বা নারী প্রতিমন্ত্রীকে নিয়ে কথা হয়েছে, তার প্রসঙ্গটা এসেছে, কিন্তু এর আগে নায়িকাদের নিয়েও এরকম আলোচনা এসেছে, যেটি সংসদীয় একজন সংসদ সদস্য হিসেবে না, তখন ইসলামী বক্তা হিসেবে আলোচনা আসছে। আসার পরেও এগুলো আসলে খুব একটা বিহিত হয়নি। এই ঘটনাগুলো পুনঃ ঘটতে থেকেছে। সেইটারও আসলে একটা আলোচনা হতে পারে। সংসদ যেহেতু সর্বোচ্চ একটা গুরুত্বপূর্ণ জায়গা দেশের, এবং এখান থেকে অনেক বড় সিদ্ধান্ত আসে। এগুলোর ব্যাপারে একটা নির্দেশনা আসতে পারে কিনা? সুযোগ আছে? অবশ্যই। আমি আমির হামজার ব্যাপারে স্পেসিফিক যেহেতু আসছে, আমি সেটা বলছি, সেটা হচ্ছে যে একজন মানুষ তো মানুষকে এভাবে বলতে পারে না। আমির হামজা যদি এটা সত্যি বলে থাকে এবং যদি এভাবে ভিডিও এসেছে, ভিডিও যদি এটা প্রমাণিত হয়ে থাকে, এটা তো অবশ্যই বলা উচিত না। কোন নারীর, শুধু মানে মানুষ তো বটেই, কোন নারী বা অন্য যে কারোর ব্যাপারে এই ধরনের কোনো কমেন্টস করা, এটা বলা কোনোভাবেই উচিত না, এবং তাকে উচিত আরো সংযত হওয়া এবং তার অনেক রেসপন্সিবল হওয়া উচিত। যেহেতু উনি একজন ইসলামের উপরে কথা বলছেন, ইসলামের একজন বক্তা, মানুষ তোমাকে চিনে জানে, এবং এখন তার এই জনপ্রিয়তা, তার যে ইসলামী বক্তার জনপ্রিয়তা দিয়েই কিন্তু সে কিন্তু এখন কিন্তু পার্লামেন্টের মেম্বার, এবং অনেকে কিন্তু বলেছে তার সম্পর্কে তার মেম্বার হওয়ার যোগ্যতা নাই, সে এমপি হয়ে গেছে। বাট এখন আগে যা করছে সেটা করছে, বাট এখন তার বড় রেসপন্সিবল হওয়া উচিত তাই মনে করি, এবং পার্লামেন্ট থেকে তাকে অ্যাটলিস্ট সতর্ক করা উচিত। সেটা তার হওয়া উচিত, পার্লামেন্ট থেকে অন্তত সতর্ক করা উচিত। কিন্তু আমি আইনগত বিধান বা এটার ব্যাপারে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, মানে এক্ষেত্রে সংসদের থেকে একটা কি ধরনের সুযোগ আছে, আমি এটি জানতে চাচ্ছি। মানে ধরুন যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই ঘটনা ঘটেছে জন্য সেটি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সারা দেশেই তো এরকম ঘটতে দেওয়া উচিত না, বা হতে না হতে দেওয়া উচিত। সেটার জন্য কি পদক্ষেপ নিতে পারে সংসদ? মানে অপশন কি আছে? না, সংসদ তো এখানে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলোর আরেকটু স্ট্রিক্ট ভূমিকা সংসদ পালন করতে পারে। এমনি তো দেখা যাচ্ছে যে কুরুচিপূর্ণ বক্তব্য বা কথাবার্তা, বিশেষ করে ফিমেলদের সম্পর্কে, এই বিষয়গুলো তো বলা উচিত না। কিন্তু তারপর পার্লামেন্ট এক্ষেত্রে যেহেতু এ ধরনের একটা ইস্যু হয়েছে, পার্লামেন্ট এখানে একটা ব্যবস্থা নিতে পারে। ব্যবস্থা বলতে আমি বুঝেছি যে একটা আইন আরেকটু স্ট্রং করা বা এটা জনসচেতনতামূলক যে ব্যবস্থা গ্রহণ যেটা আছে, তার বাইরেও এইগুলো কাজগুলো করতে পারে মনে করি পার্লামেন্ট। আপনার কি কোনো কারণে মনে হচ্ছে এবারে ত্রয়োদশ সংসদে সংসদ সদস্যরা নিজেরা একটু ভালনারেবল সিচুয়েশনে চলে গেছেন? কারণ বাংলাদেশ খেলাফত মজলিসের একজন সংসদ সদস্য, হানজালা নামে পরিচিত তিনি, তার নাম সাইদ উদ্দিন আহমদ। তিনি একটা অভিযোগ করেছেন যে তিনি স্পিকারের সহধর্মিণীর জানাজায় গিয়েছিলেন। সেখানে তাকে কেউ একজন বলেছেন যে ওই যে জঙ্গি এমপি যাচ্ছে তার পোশাকের জন্য। তিনি এটাও অভিযোগ করেছেন। তিনিও এক ধরনের সমাধান চেয়েছেন স্পিকারের কাছে। আমার প্রশ্ন কি, মানে সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, আবার নারী সংসদ সদস্য, তারাই কি মানে আসলে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে? মানে না, এখানে নাকি এটি মানে অনাকাঙ্ক্ষিত একটি বিচ্ছিন্ন ঘটনা? না, আমার কাছে একটা বিচ্ছিন্ন ঘটনাই মনে হয়। এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমি মনে করি যে একজন এমপি কে জঙ্গি এমপি বলা, এটা তো দুঃখজনক, এবং এটা তো কোনোভাবে উচিত না। মানুষ তাকে ভোট দিয়ে বানিয়েছে এখানে, এবং সে একটা যথেষ্ট রেসপেক্টেড একটা পারসন এবং সম্মানীয় একজন মানুষ। তো তাকে এভাবে বলা যে জঙ্গি এমপি বা ট্যাগ লাগুন, এটা তো দুঃখজনক, এবং যেই করুক তারও বিচার হওয়া উচিত আমি মনে করি, এবং এটারও একটা বিহিত হওয়া দরকার। এবারে আসি আমাদের আলোচনার ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই জুলাই সনদ, অধ্যাদেশ, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সংসদে আলোচনার জন্য। কিন্তু একেবারে সাধারণ মানুষের পার্সপেক্টিভে, যিনি একজন বাইকার ঢাকা শহরে বা কোনো বড় সিটিতে, বা গাড়ির চালক, তাকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের অসুবিধা নাই। কিন্তু অসুবিধা তো তিনি ভোগ করছেন। এই যে মানে অসামঞ্জস্যতাটা, এটা আপনার কাছে মনে হয় যে কোনো এটা এক ধরনের, মানে সমস্যাটা কোথায়? দেখেন, অতীতেও আমরা কিন্তু দেখেছি যে দেশে অনেক ক্রাইসিস, সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা বলছে না কোনো ক্রাইসিস নেই, সব ঠিক আছে। বাট এটাও সেই গতানুগতিক ধারারই একটা অবস্থা। আমি বলবো, মন্ত্রীরা, কয়েকজন মন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে দেশে কোনো ফুয়েল সংকট নেই, সবকিছু ঠিক আছে, পেট্রোল পাম্পে তেল আছে। কিন্তু দেখা যাচ্ছে মাইলের পর মাইল বাইকগুলো রয়েছে, লম্বা লাইন, এবং অনেকে দেখাচ্ছি যে বাইসাইকেলে ওই মোটরসাইকেলের যে তেলের যে কি বলে ওটাকে ট্যাঙ্ক, সেটা নিয়ে ট্যাঙ্ক নিয়ে হাজির হচ্ছে। এগুলো কিন্তু আমরা দেখেছি। কিন্তু এটা আসলে তো সত্য না।
এটা আসলে সত্য না। গ্রাম অঞ্চলে বা যেখানে আমরা যাচ্ছি সেখানে দেখছি যে এরকমের অবস্থা হচ্ছে এবং বিশেষ করে এখানে এইটা সরকার মোটেই স্বীকার করছে না, বাট পত্রিকায় আসছে। সেটা হচ্ছে যে কিছু মানুষ এই তেলগুলো কুক্ষিগত করে রাখছে জাস্ট বেশি মূল্যে বিক্রি করার জন্য। ১২০-১২৫ টাকায় যেটা বিক্রি হচ্ছে সেটা ২০০, ২৫০, ৩০০, ৪০০ টাকায়। এইটা যদি সরকারের স্টপ করতে পারতো কোনোভাবে, ওইটা না বলে যে তেলের কোনো সংকট নেই, বরঞ্চ তেলের সংকট আছে এবং কিভাবে এটাকে মোকাবেলা করা যায় সবাই মিলে, সেটা যদি হতো আরো ভালো হতো এবং অ্যাজ ওয়েল অ্যাজ যারা তেল মজুত করছে তাদেরকে যদি ধরতে পারতো। বিভিন্ন জায়গায় কিন্তু অ্যারেস্ট করেছে, বিভিন্ন জায়গায় কিন্তু এটা আসছে। এটা যদি আরো সিরিয়াসলি জনগণকে নিয়ে করতে পারতো তাহলে মনে হচ্ছিল যতটুকুই আমাদের সাপ্লাই আসুক না কেন, সংকট কিছুটা হলেও কিন্তু সবাই মিলে এটা কিন্তু মোকাবেলা করতে পারতো। এখন সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা বলছে যে কোনো সংকট নেই, কিন্তু আসলে তো তা না। এটা তো জনগণ এক ধরনের ফ্রাস্ট্রেশন তাদের ভিতরে কাজ করবে এবং গতানুগতিক ধারার ভিতরেই আগেও যেটা হয়েছে এখনো সেটা এরকম মানুষ সেটা এভাবেই ধরে নেবে আর কি। মানে এবারের সংসদের আলোচনা করতে গেলে আরেকজনের প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছেন এবারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো এবং সংসদেই তিনি প্রথম। তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং কর্মসূচি এখন পর্যন্ত দেখেছেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন নির্বাচনী প্রচারণায় যে বিষয়গুলো তিনি বলেছিলেন, যেমন খাল কাটা এবং কার্ড বিতরণ, যেমন আপনার ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দুটোর ব্যাপারে উদ্বোধন এবং অন্যান্য খুবই এই সংসদের অধিবেশন শুরুর আগে করেছে। এটি তিনি প্রশ্ন তুলেছেন আক্তার হোসেন। তিনি জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী যে টাকা তো সিঙ্গাপুর ব্যাংকে যাবে না, এই দেশের মানুষের হাতেই থাকবে। মানে এই আলোচনাগুলো মানে টার্গেট করে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার জন্য আপনার কাছে মনে হয় কিনা? এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা দেখেছি যে নির্বাচনের ম্যানিফেস্টোতে বা নির্বাচন আগে কিন্তু এই বিষয়গুলো বলেছেন যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, এই বিষয়গুলো কিন্তু আসছে কিন্তু এবং সেই বিষয়গুলো কিন্তু উনি বাস্তবায়ন করছেন। সেই বিষয়গুলো বাস্তবায়ন করছেন এবং এতে আগামী 14ই এপ্রিলে মনে হচ্ছে যে কৃষক কার্ড উদ্বোধন করবেন আর কি। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড কোথাও হয়েছে আর কি। তো এটা তো ভালো উদ্যোগ এবং এটা দেশের জন্য, দেশের মানুষের জন্যই। এখন প্রশ্ন তো সব জায়গায় সবাই প্রশ্ন উঠাবে, প্রশ্ন করতে পারবে এবং জনাব তারেক রহমান কিন্তু উত্তর দিয়েছেন দেশ তো এটার ভিতরে থাকবে। বাট পার্লামেন্টে তার যে অবস্থানটা, এটা অনেকে বলছেন যে সে খুব কম কথা বলছেন, টেবিল চাপড়াচ্ছেন, শুধু হাসছেন। বাট আমি মনে করি যে পার্লামেন্টের লিডার হিসাবে তার আরো স্ট্রং রোল হওয়া উচিত বিভিন্ন বিষয়গুলো নিয়ে এবং তাহলে জনগণ অনেক বেশি আশ্বস্ত হবেন আমার কাছে মনে হয় এই বিষয়গুলো নিয়ে। যেমন তার মন্ত্রীরা এক এক ধরনের মন্ত্রী এক এক ধরনের কথা বলছেন ফুয়েল নিয়ে, কিন্তু যেটা বলছেন সেটা কিন্তু এর সাথে কিন্তু মিলছে না। তো এই বিষয়গুলো তার পক্ষ থেকে আমি মনে করি ক্লিয়ার হওয়া উচিত, তাহলে আরো অনেক বেশি অ্যাকসেপ্টেন্স তার বাড়বে। আমরা একেবারে শেষ প্রান্তে সবশেষ প্রশ্ন আমার। নির্বাচনের আগে সবসময় যেটি বলা হয় যে আমরা সংসদকে দেখতে চাই এমন ভাবে যেন প্রাণবন্ত, কার্যকর এইসব শব্দ বলা হয়। তো আপনি কি সেরকম দেখছেন? আমি তো দেখছি সেটা। আমার কাছে তো মনে হচ্ছে যে যেহেতু এখানে সবাই কথা বলার সুযোগ পাচ্ছে, প্রশ্ন করার সুযোগ পাচ্ছে। এটা তো আওয়ামী লীগের সময়ের মতো যে গান বাজনা যেমন গান গাইতেন যে মমতাজের গান, হ্যাঁ, শিল্পী মমতাজের গান, তারপর ঢাকা ৮ আসনের এমপি ছিলেন ওই যে সেলিম হ্যাঁ, মানে আরো অনেকে ছিলেন। এই যে গান বাজনা এই যে বিষয়গুলো এখন মানুষের কিন্তু তেমন একটা ইন্টারেস্ট সেই সময় ছিল না। বাট আমার কাছে এখন মনে হয় কেন যেন যে অনেকের ইন্টারেস্ট এটা নিয়ে আছে এবং মানুষ দেখতে চায়, শুনতে চায় এবং সবার মুখ থেকে এবং বিশেষ করে জেনজি যারা বলছে তারা কিন্তু বিষয়টা খেয়াল রাখছে এবং তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখবেন ব্যাপক প্রতিক্রিয়া বলতে বোঝাচ্ছি যে প্রশংসা সমালোচনা দুটোই কিন্তু আছে। এটা তো গুড সাইন আমি বলবো। অনেক ধন্যবাদ ডক্টর শাহাবুল হক আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর শাহাবুল হক। তার কাছ থেকে আমরা এই চলমান সংসদের প্রথম অধিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। এরকম রাজনৈতিক বিভিন্ন বিষয়ের আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন বার্তাকক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন এই সময় prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।